মাসুদ হোসেন। আমরা তাকে অর্ধেক দেখতে পাচ্ছেন, একটু আগে আসি। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ঐক্যমত কমিশনের অগ্রগতি। আপনি কি ঐক্যমত কমিশনের অগ্রগতিকে নিউজ থেকে পাচ্ছেন নাকি আপনার কাছে সরাসরি কোনো তথ্য আসছে? মানে একটু আপনি যদি বলতেন। সর্বপ্রথম পরিষ্কারের সম্মানিত সহযোদ্ধা গ্রিন পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব রাজা আহমেদ খান, সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা আমাদের এই লাইভ টক শো দেখতেছেন, সম্মানিত দর্শক শ্রোতা, সবার প্রতি রইল আমার শুভেচ্ছা অভিনন্দন। তো আপনি যে প্রশ্নটি করেছেন, ঐক্যমত্য কমিশনে তো আমাদের দল থেকে ডাকা হয়নি, আমরা সরাসরি জানতে পারি। আমরা যে পত্র-পত্রিকা থেকে জানতে পারি, সেটা নিয়ে অ্যানালাইসিস করতে পারি। এটা হলো মূল বিষয়। 10 মিনিট। এখন বিষয় হলো আপনার যে আজকে হেডলাইনটা দিয়েছেন কমিশনের অগ্রগতি কতটুকু, আমি বলবো মনে করি ঐক্যমত্য কমিশনের গঠন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। প্রথম বক্তব্য আমার এটা। কেননা যে কয়েকটি সংস্কার প্রস্তাব করা হয়েছে, সংস্কার কমিটি গঠন করা হয়েছে, এটা অ্যানাউন্স ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের রাষ্ট্রের জন্য কী কী সংস্কার করতে হবে সংস্কার কমিটির কাছে তারা প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনাগুলো যে যার মতো যে দলের প্রতিনিধিরা তারা পেশ করেছে সংস্কার কমিটি, এই প্রস্তাবনাগুলো একত্রিত করে নির্দিষ্টভাবে চিফ অ্যাডভাইজার উপদেষ্টা পরিষদে এটাকে উত্থাপন করে যে এই সংস্কারগুলো মৌলিক, এগুলো প্রয়োজন, সংস্কার করতে হবে। মানে বাই পোস্টে সবার কাছ থেকে মানে পরামর্শ নিলেই পারবে। হ্যাঁ, এবং সেই পরামর্শের তালিকা তখন আরো বড় করা যায়। এখন এই যে ঐক্যমত্য কমিশনটা গঠন করা হলো, ঐক্যমত্য কমিশনটা গঠন করতে গিয়ে যে সংস্কারের যে মূল স্পিরিট, যেটা সংস্কারটা করা প্রয়োজন, এই সংস্কারটাই দূরে সরে গেল। আচ্ছা, যে এখন দেখেন প্রায় সরকারের আগামী মাসে 1 বছর পূর্তি হইতে যাচ্ছে, জুলাই মাস, আগামী 5ই আগস্ট। তো 1 বছরের সংস্কার, কতটুকু সংস্কার হলো রাষ্ট্রের, কি করলো তারা, কতটুকু অগ্রগতি করতে পারলো? কিছুই তো করতে পারেনি। এখন তাহলে কেন করতে পারলো না? আমি মনে করি এর মূল অন্তর হলো এই ঐক্যমত্য কমিশন। এই ঐক্যমত্য কমিশনের কি সব বিষয়ে সবাই একমত হতেই হবে এমন তো কোনো না। এখন এই ঐক্যমত্য কমিশনে তো কেউ কখনো সব বিষয়ে একমত হবে না, কারণ আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ম্যানিফেস্টো আছে, বিভিন্ন পলিসি আছে। যে সকল রাজনৈতিক দল যারা সেখানে পার্টিসিপেট করতেছে ঐক্যমত্য কমিশনে, তাদের তো নিজ নিজ দলের একটা পলিসি তারা মেকিং করেই তারা রাজনীতিটা করতেছে। তাহলে এটা যদি তাদের পলিসির সাথে সামঞ্জস্য হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা এটাকে পজিটিভ হিসাবে নেবে আর প্রস্তাবনাকে। আর যদি তারা মনে করে না এটা তাদের পক্ষে নেগেটিভ হইতে পারে, তাহলে তারা এটা তো গ্রহণ করবে না। তখন কি হয়? ঐক্যমত্য কমিশনের মত পার্থক্য দেখা হয়। আচ্ছা, তখন এই যে মত পার্থক্য দেখা দিতেছে, দীর্ঘদিন যাবৎ ঐক্যমত্য কমিশনে 2-1 দিন পর পর খালি মিটিং করতেছে, খানাপিনা হচ্ছে, হ্যাঁ, রাষ্ট্রের অর্থ অপচয় হচ্ছে, এখানে যায় মিডিয়ার সামনে বড় বড় বক্তৃতা দেওয়া হচ্ছে। এটা তো লাভ এই জায়গাতে। খাবারের মেনু সম্পর্কে আপনার ধারণা আছে? কি খাবার খাচ্ছে এটা আমি জানি না, যেটা আমি জানি না। তো এখন এই যে বিষয়গুলো, এটা তো কোনো প্রয়োজন আমি মনে করি না। আমি মনে করি অনতিবিলম্বে এই ঐক্যমত্য কমিশনকে বিলুপ্ত করা প্রয়োজন। এবং যে সংস্কার প্রস্তাবনাগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো দিয়েছে, এইটার আলোকে এই সংস্কারের একটা সামারি তারা করতে পারে। সামারি করে তারা রাষ্ট্রের কাছে, যদি মনে করে রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা থাকে, তাহলে তারা প্রস্তাবনাগুলো জনগণের কাছে দিতে পারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, যে এই প্রস্তাবনাগুলো প্রয়োজন রাষ্ট্র সংস্কারের জন্য। এই প্রস্তাবনাগুলো এসেছে এবং সরকার এই প্রস্তাবনাগুলো গ্রহণ করেছে। এখন জনগণের মতামতটা, তো জনগণের মতামতের ক্ষেত্রে তারা নিতে পারে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও নিতে পারে, এই একটা বিষয়। আর যেহেতু সংবিধান এখানে সংস্কারের
একটা বিষয় দাঁড়ায় গেছে। সংবিধান যেহেতু আপনার পরিবর্তন করতে হবে বা সংশোধন করতে হবে, যেটাই করতে হবে, তাহলে নিঃসন্দেহে এখানে গণভোটের প্রয়োজন। তো তাইলে আপনি এই ধরনের ঐক্যমত্য কমিশন দিয়ে কি করবেন? ঐক্যমত্য কমিশন তো আর এই আপনার আচ্ছা, এখানে আপনি তো এখন বললেন এই ঐক্যমত্য কমিশনের দরকার নাই, এই কথা আপনি বলার কি? ঐক্যমত্য কমিশন দরকার আছে, কিন্তু এই আলোচনাটা জুম মিটিং হতে পারতো। টেলিভিশনের মধ্যেও কিন্তু অনেক সময় হয়, মানে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বিস্তর আকারে জুম মিটিং হতে পারতো। এতগুলি লোক এক জায়গায় গিয়ে আপনি বললেন খানা পেনা এই সেই চুলচেরা বিশ্লেষণ, এটা তো খরচ বাড়ছে, ঠিক আছে, কিন্তু ঐক্যমত্য কমিশনের দরকার আছে। ঐক্যমত কিছু জায়গায় আসতে হবে, কাছাকাছি আসতে হবে, কারণ অনেক কিছু বিষয় তো বিভেদ আছে। এক সামান্য পিয়ার নিয়েই তো আপনার এই ঐক্যমত্য কমিশন, আমি মনে করি পিয়ার নিয়ে তো ঐক্যমত আসতে হচ্ছে। আমি এখানে আমরা দুইজন ব্যক্তি, দুইজন ব্যক্তি তো একটা মতামতের সাথে একমত হইতে পারতেছি না, পারতেছি না। তাহলে দেখেন, তো এখন আমি বলতেছি যে ঐক্যমত্য সরকারের প্রয়োজন কি, আপনি বলতেছেন যে প্রয়োজন আছে। এখানে তো দুজনের দুটা মত হয়ে গেল, বললো না? আপনি তো প্রয়োজন নাই বলেন নাই, আপনাদের প্রয়োজন কি? আমি বলছি প্রয়োজন আছে। তো এখন একই বললাম না, এখন এটা বলতেছি যে এখানে দুজন যেহেতু এক জায়গায় একমত হতে পারতেছি না, তো সেখানে ধরেন 30-40টা দল পার্টিসিপেট করতেছি, তো তারা কিভাবে এখানে একমত হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাইলে এইটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে কিয়ামত পর্যন্ত ঐক্যমত্য সরকার চলতেই থাকবে, বৈঠক হবে, খানা পিনা হবে, সবকিছু হবে, কিন্তু মত ঐক্যে পৌঁছানো সম্ভব হবে না। 80 মণ তেলও আর পড়বে না, রাজাও আসবে না। তো যাই হোক, আমরা এখন আমি বলবো এটা, আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, এই সংস্কার নিয়ে গড়িমসি না করে, সংস্কার নিয়ে ধ্রুবজাল সৃষ্টি না করে, কেন সংস্কার যত দেরি হবে জনগণ তত ক্ষিপ্ত হবে, রাষ্ট্রের পরিস্থিতি তত বেশি সংকটে পড়ে যাবে। তো আমি বলবো এই সমস্ত ঐক্যমত্য কমিশনের কথা বলে বা করে মিটিং সিটিং করে সংস্কারের ক্ষেত্রে সময় ক্ষেপণ করা বন্ধ করতে হবে, এবং এই ঐক্যমত্য কমিশন অনতিবিলম্বে বিলুপ্তি করে সরকারের যে সংস্কার প্রয়োজন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে বিষয়ে সংস্কার প্রস্তাবনা দিয়েছে ওটা সামারি করে অনলাইনের মাধ্যমে জনগণের কাছে এটা প্রচার করুক। এবং সর্বশেষ যেহেতু এখানে সংবিধান সংশোধন একটা প্রয়োজন, তাহলে এই সংস্কারগুলো, রাষ্ট্রের কি কি সংস্কারগুলো প্রয়োজন, এগুলা একত্রে করে সংবিধানের কি কি সংস্কার করতে হবে, সংশোধন কি নির্বাচিত সরকার এসে পারবে না? হ্যাঁ, আমি বলি সংবিধান সংশোধন কি কি করতে হবে, এগুলো একটা সামারি করে গণভোট দেওয়ার ব্যবস্থা, গণভোটের মাধ্যমে এর আগে জনগণের, হ্যাঁ, গণভোট বা গণপরিষদ করেন, সেটা একটু ভিন্ন আছে। গণভোটের কথাই বলি, গণপরিষদ বলতে সেটা আবার ভিন্ন সিস্টেম। গণভোট দিলেন যে রাষ্ট্রের এই সংস্কারগুলো প্রয়োজন এবং এই সংস্কারগুলোর কারণে করতে হলে সংবিধানের এই পরিবর্তন করতে হবে, তাহলে জনগণের ভোটের মাধ্যমে জনগণ ম্যান্ডেট দিয়ে দিবে যে আমরা এই সংস্কারগুলো চাই। তাহলে কি হলো, তাহলে এই সরকারের যে অবৈধ বৈধতার একটা প্রশ্ন থাকে সেটাও সম্পূর্ণ বৈধ হয়ে গেল, রাষ্ট্রও বেঁচে গেল, সংবিধানও পরিবর্তন হলো, তারপরে হলো আপনার সংস্কারও হলো। তাহলে এটা করতে তো খুব বেশি সময় লাগার কথা না, 2-3 মাস 5-6 মাসের ভিতরে হইতে পারে। তা আমি একটা বলেছিলাম যে সর্বোচ্চ গেলে এই কাজগুলো এখন চলতেছে জুলাই, ডিসেম্বরের ভিতরে সরকার এই সংস্কারের সম্পূর্ণ কি কি সংস্কার প্রয়োজন এগুলো সামারি করতে পারে সর্বোচ্চ। এই ডিসেম্বরের ভিতরে বা নভেম্বরের ভিতরে সরকার একটা গণভোট দিতে পারে সংবিধান সংশোধনের জন্য। এই গণভোটটা হয়ে গেলে তখন একটা নির্বাচনের রোড ম্যাপে চলে যাবে দেশ। না, সংবিধান সংশোধন গণভোট বলছেন, যাই সংবিধান সংশোধন কি নির্বাচিত সরকার আসার আগে করা যাবে, সময় আছে? হ্যাঁ, এখানে সংবিধান সংশোধন করতে গেলে দুটা মেইন বিষয় আছে। একটা হলো আপনার নির্বাচিত সরকার 2/3 মেজরিটি লাগবে সংবিধান সংশোধন করতে গেলে বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী। আর আরেকটা বিষয় হলো দেশের একটা আপৎকালীন সময়, একটা বিপদগ্রস্ত অবস্থায় যদি কোনো সরকার ক্ষমতা নেয় সেই ক্ষেত্রে তারা গণভোট দিতে পারে, সংবিধান স্থগিত করতে, হ্যাঁ, বর্তমান সংবিধান স্থগিত করে নতুন করে গণভোট দিয়ে তারা নতুন করে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে পারে। এই দুটো সাইড, যেহেতু এখানে সংবিধান, বর্তমান সংবিধানটা যে পরিস্থিতিতে আছে
এটা সংস্কার করতে গেলে, রাষ্ট্রে যদি সংস্কার করতে হয় তাহলে এই সংবিধান অবশ্যই অবশ্যই সংশোধন করতে হবে বা পরিবর্তন করতে হবে। না, কেউ কেউ যে বলছে যে 90 দিন পার হয়ে গেছে, এখন কি এই সরকারের বৈধতা আছে নাকি? 90 দিন আর এই সরকার তো একদিনের জন্য বৈধতা ছিল। এখন কি বৈধ? আপনি গত সরকার এখনো অবৈধ, অবৈধ সরকার এখনো অবৈধ, এখন তো বৈধ নাই। কে বলছে? আপনি যদি বৈধ না হলে সবাই তার কাছে যাচ্ছে কেন? এই যে কমিশনে যে আলাপ, জুলাই বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত। জুলাই সনদ এখানে দিলে কি হবে? আমি জুলাই বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচার ফ্যাসিস্ট পলায়ন করেছে, ওই সময় রাষ্ট্রের একটা অভিভাবক নাই, ওই আপৎকালীন সময় এই সরকার গঠিত। ঠিক আছে, এটা বৈধ না? এটা তো কনস্টিটিউশন অনুপাতে নাই। আমার বৈধ কিনা সেটা বলেন। বৈধ বলতে আমি তো একবারই বললাম যে যদি আপনি এই সংবিধান ফলো করেন, যদি এই সরকার একটা পরামর্শ অনুযায়ী তো করছে, সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে তো কনস্টিটিউশন দেখতে হবে যদি আপনি সরকারকে বৈধতা দিতে চান। কনস্টিটিউশন আমরা যে সংবাদ তো বলতেছি যে আমরা এই সংবিধানের আলোকে চলতেছি, বলতেছি না যে রাষ্ট্রের যে পরিবর্তন বা আইন বিচার সবই তো এই সংবিধান আলোকে। যদি এই সংবিধান আলোকে সরকার চলে তাহলে সেটা সরকার তো বৈধ থাকে না, লিগ্যাল কথা যেটা। সরকার বৈধতা দিতে গেলে আগে প্রয়োজন হলো গণভোট। না ঠিক আছে, কিন্তু সব রাজনৈতিক দলই তো এই সরকারের কাছে গিয়েই তো ঐক্যমত কমিশনের আলোচনা করছে। বৈধ না হলে যাচ্ছে কেন? আপনি একজন যখন আপনার একটা জায়গায় ফাঁকা হয়েছে, ফাঁকা জায়গায় কেউ চেয়ারটা দখল করছে, শূন্যস্থান পূরণ করছে, এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন একটা ইয়ে আছে, তো তারা তো অবশ্যই সেখানে যাবে। আচ্ছা, ঠিক না? বিষয়টা এইরকম। এখন সরকারকে আমি মনে করি আগে সরকারকে বৈধতা নিতে হবে, আর সরকারকে বৈধতা নিতে গেলে গণভোটটা অত্যন্ত জরুরি। এই জন্য আমি বারবার বলতেছি, শুরু থেকে বলে আসতেছি, যত দ্রুত সম্ভব এই যে সংস্কার কমিটির যে প্রস্তাবনাগুলো, এগুলো সামারি করে একটা গণভোটের ব্যবস্থা করা সংবিধান সংশোধনের ব্যাপারে, তাহলে সরকারটা টিকে যায় এবং একটা বৈধ সরকার হলে ওই বৈধ সরকারই একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারে। এখন যে সরকারটা বলতেছে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে, নির্বাচন রোডম্যাপ ঘোষণা করারও তো এই সরকার একটা নেই নিয়ম অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী। তো আগে তো আপনার জায়গা যে স্থানটা আপনি নিচ্ছেন এটা তো আপনার বৈধতার প্রয়োজন। বৈধ হলে তারপরে আপনি নির্বাচন করবেন, আপনি এটা করবেন সেটা করবেন, সব কিছু করবেন, সমস্যা তো নেই। নির্বাচন কি রমজানের আগে সম্ভব? আমার দৃষ্টিকোণ থেকে নির্বাচন কিভাবে সম্ভব রমজানের আগে? রমজানের পরে আমি তো আগামী 1 বছরের মাঝামাঝি নির্বাচন করা সম্ভব না। কেন সম্ভব না? আপনার রাষ্ট্রের যে পরিস্থিতি দেখেন, বিএনপি তাদের কর্মীদেরকে এখনো কন্ট্রোল করতে পারেনি, দেশে মব জাস্টিস চলছে। সালুদ্দিন সাহেব তো রীতিমতো কালকের বক্তব্যে যা বোঝা গেল যে উনি বলছেন, সবাই বলে যে বিএনপি শুধু বিরোধিতা করছে, তো উনি তো সহজ শর্টকাট পথ দেখে দিয়েছেন। ঐক্যমত কমিশনের নিশ্চয়ই অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আপনি আবার একটা নিউজও দেখালেন, যেটা আমি এখন বলবো না, সত্যি মিথ্যা এখনও জানি না, তারেক জিয়ার বক্তব্য। তারপরে এখন পিআর বিতর্ক আছে, এই বিতর্ক সমাধান কী হবে আমি শিওর না। তো বিএনপি তো এটার পক্ষে নেয় আর কি, এই পিআর পদ্ধতির নির্বাচন। তার মধ্যে অনেকগুলো যুক্তিও খারাপ করেছে। সেই যুক্তিগুলো অনেকে বলছে যে যুক্তিগুলোর মধ্যে যুক্তি আছে। তো আজকে আমরা আসলে এই স্বল্প সময়ের জন্য আপনার সঙ্গে বিষয়ে আলোচনা করতে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গ্রিন পার্টির বাংলাদেশের প্রধান কার্যালয়ে এসে আপনি নিজে আপনার অভিমত তুলে ধরেছেন ঐক্যমত কমিশনের অগ্রগতি কতদূর, এবং এটার প্রক্রিয়া এবং এটার ধীরগতি বা সম্মুখ গতি সম্পর্কে আপনি সন্দেহ পোষণ করেছেন। এবং আপনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া, মানে রমজানের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে নাকচ হয়ে যাচ্ছে, কেননা অনেক কাজ পেন্ডিং হয়ে আছে, অনেক বিতর্ক আছে, অনেক সমাধানের প্রয়োজন। সেক্ষেত্রে এই সরকারের ম্যান্ডেট, তারপরে এই সংবিধান সংশোধন, নানান বিষয় জটিল আকার ধারণ করছে। তো আমি মনে করি যে এই একদিনে এই সব আলোচনা করে শেষ করা সম্ভব না। দর্শক মণ্ডলী, আপনারা যে দলই করেন না কেন, আমাদের গ্রিন পার্টি শেষ বেলায় আপনি বলবেন, গ্রিন পার্টি বাংলাদেশের আলোচনায়, রাজনীতির ভাবনায় আপনারা যোগ দেবেন। 2x2 বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে 2x2 পল্টন, পুরোনো পল্টন, ঢাকা, আজিজ অটো সেক্টর। এখানে এসে আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন। আমরা এটা প্রচার করবার চেষ্টা করব। আমাদের প্রচার সহযোগিতা থাকবে
পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল সবসময় আমাদের পাশে আছে। যাই হোক, আপনি শেষ 1 মিনিট কি বলবেন, আমরা শেষ করলাম। আসলে আমার বক্তব্য এইটাই যে আপনি বললেন যে পিআর বা ওয়েস্টমিনিস্টার পদ্ধতি ওয়ার্ল্ড ওয়াইড, তো দুটোই পৃথিবীর বিভিন্ন দেশে আছে। ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতেও নির্বাচন হয়, তারপরে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, দুটো সিস্টেমই আছে। তো যাই হোক, এখন এইটা নিয়ে অলরেডি দেখা যাচ্ছে যে বিএনপি একটা পক্ষ, জামাত সহ অন্যান্য দলগুলো আমরা যারা আছি এর একটা পক্ষ হয়ে গেছে। ফিরোজ আলম কি লিখেছেন? হ্যাঁ, ফিরোজ আলম লিখছে খুব স্বৈরাচার শাসক লিখেছে যে একটি স্বৈরাচার দুর্নীতিবাজ যখন দেশের থেকে পলায়ন করে তখন দেশের প্রধান স্থান শূন্য হয়ে গেছে। এই মুহূর্তে আইন মেনে অনেক কাজই করা হয় না। হ্যাঁ, এটা সত্য কথা বলে গেছে উনি। কিন্তু পরবর্তীতে আইন পরিবর্তন করে যে কাজগুলো করে যা গেল না, যাই হোক, এখন লিখেছে, আপনি টানাটানি করেন না এখানে। যা দুঃসময়ে এই কাজগুলোর বৈধতা করার জন্য আইনি সহায়তা নিয়ে বৈধ করা যায়। উনি একটা লেখছে পরবর্তী সংসদে। যাই হোক, এখন এটা একটা সুবিধা আছে, ভালো কথা লিখেছেন ফিরোজ আলম ভাই, অনেক ধন্যবাদ। সেই সাথে আপনাকেও ধন্যবাদ। আমরা এই বিষয়ে বেশি তো যাবো না, কারণ আমরা এটা চলমান প্রক্রিয়া। আপনি নেক্সট যেতে বলবেন, কথা বলতেছিলাম, অনেক গরম করছে। আমরা আমাদের ফাইনাল যেটা বলতেছিলাম এটাই যে আমি বলতেছিলাম এটাই যে নির্বাচন যদি একটা সুষ্ঠু, ভালো, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে বিএনপিকে এখানে নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, কেননা বিএনপি হলো বড় দল, এটা স্বীকার করতে হবে আমাদেরকে। তো তারা যদি সরকারকে সহযোগিতা না করে, তাদের দলীয় লোকজন যদি সারা দেশে বিশৃঙ্খল সৃষ্টি করে, মবজাত সৃষ্টি করে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায়, তাহলে তো সরকার নির্বাচন দিতে পারবে না। এটাই তো রিয়ালিটি। তো আমি বিএনপির প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের স্থানীয় ও কেন্দ্রীয় সর্বত্র দলীয় নেতা কর্মীদেরকে কন্ট্রোল করেন, দেশের মব জাস্টিস বন্ধ করেন। তাদেরকে কন্ট্রোল করলে দেশে একটা নির্বাচন পরিবেশ সৃষ্টি হলে দ্রুত সময় সরকার নির্বাচন দিতে পারবে। জি, এটি হলো রিয়ালিটি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ সম্মানিত দেশবাসী, আপনাদেরকেও, আপনার কাছ থেকে আপনাকেও ধন্যবাদ। প্রতিদিনই কিছু না কিছু জানতে চাই এবং সেই জানার মধ্য দিয়েই আমরা আমাদের অভিমত প্রকাশ করতে পারবো। যেহেতু ঐক্যমত কমিশনে আলোচনার জন্য আমাদের মতো রাজনৈতিক দলগুলো ডাক পড়েনি, ভবিষ্যতে হয়তো অনেক বড় পরিসরে এই আলোচনাগুলো করা হবে, তখন হয়তো আমরা যেতে পারবো বা আলোচনা করতে পারবো। তো যাই হোক, তারপর সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমরা নিজেরাও কিছু না কিছু বলতে পারছি। তো গ্রিন পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এসে আপনি পলিটিক্স ক্লাব আয়োজিত এই আলোচনায় অংশ নিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।